আজকে আমাদের এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 7 ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হবে, যেটা হচ্ছে ব্যতিচারের চরমের অবস্থান নির্ণয় বা অবমের অবস্থান নির্ণয়। অর্থাৎ উজ্জ্বল বিন্দু কোথায় তৈরি হবে, অন্ধকার বিন্দু কোথায় তৈরি হবে, কেন্দ্রীয় চরম থেকে তার দূরত্ব কত, কেন্দ্রীয় চরম থেকে কতটুকু কৌণিক অবস্থানে সে অবস্থান করতেছে, এইগুলা। এবং আমাদের এই অধ্যায়ের যে সিকিউ আসে তার শতকরা 60 থেকে 70% কোশ্চেন আমরা আজকে যা শিখবো এই কনসেপ্টের উপরেই আমরা অ্যান্সার করতে পারবো। অর্থাৎ ব্যতিচার থেকে আমাদের সর্বোচ্চ পরিমাণের প্রশ্ন আসে এই অধ্যায়। তো এই জন্য আমরা চেষ্টা করবো এটাকে খুব ভালোভাবে বোঝার, যাতে এই জাতীয় যে কোনো ধরনের কোশ্চেন আসলে আমরা অতি দ্রুত সলভ করতে পারি। তাহলে চলো আমরা এটা একটু শুরু করি। তার আগে আমরা কতদিন যা পড়ছিলাম তার হালকা একটু সামারি করে ফেলি। তা আমরা বলছিলাম যে কোনো একটা একবর্ণী আলোক উৎস বা মোনোক্রোমেটিক লাইট সোর্সের সামনে হালকা করে একটু আমরা রিভিশন করে দিচ্ছি। একবর্ণী আলোক উৎস, একবর্ণী আলোক উৎসের সামনে যদি এরকম দুইটা সূক্ষ্ম চির কাটা হয়, সূক্ষ্ম চির, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার কথা আমরা বলতেছি, যদি সূক্ষ্ম চির কাটা হয় এবং সামনে যদি একটা পর্দা রাখা হয়, তখন এই পর্দায় আলো অন্ধকারের একটা প্যাটার্ন দেখা যাবে। কিছুটা জায়গায় আলো, আমি আলোটাকে এরকম বর্ডার দিচ্ছি আর অন্ধকারকে ফাঁকা জায়গা রাখতেছি, তারপরে আবার আলো, তারপরে আবার অন্ধকার, তারপরে আবার আলো, এরকম করে আলো অন্ধকারের একটা প্যাটার্ন দেখা যাবে। আলো অন্ধকারের একটা প্যাটার্ন দেখা যাবে। এটা হচ্ছে আমাদের আলো, আর এই ফাঁকা জায়গাটা হচ্ছে অন্ধকার। এরকম আলো অন্ধকারের একটা প্যাটার্ন দেখা যাবে। তা আলো যেখানে পৌঁছানোর কথা না সেই জায়গাতেও পৌঁছাচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবে আলোটাকে এরকম সরল পথে বিবেচনা করলে শুধু এই জায়গায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু যেখানে আলো পৌঁছানোর কথা না সেখানেও কিন্তু আলো পৌঁছায় যাচ্ছে। যেখানে আলো পৌঁছানোর কথা না সেখানেও আলো পৌঁছাচ্ছে। কিভাবে? কারণ আলো হচ্ছে তরঙ্গ রূপে সঞ্চালিত হচ্ছে। আমরা যদি এভাবে চিন্তা করি, এরকম করে তরঙ্গ রূপে সঞ্চালিত হচ্ছে হাইগেন্সের প্রিন্সিপাল অনুসারে। তো এইরকম নতুন এক একটা করে তরঙ্গ মুখ, এই যে নতুন এক একটা করে তরঙ্গ মুখের কারণে যেখানে আলো পৌঁছানোর কথা না সেই জায়গাতে আলো পৌঁছায়, এবং আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোথাও উজ্জ্বল বিন্দু কোথাও অন্ধকার বিন্দু দেখা যায়। এই যে দুইটা সুসংগত উৎস থেকে দেখো আলোক তরঙ্গগুলো একটার উপরে আরেকটা আপতিত হচ্ছে। এই পরস্পরের উপরিপাতনের ফলে এই জায়গায় কি দেখা যাবে? কোথাও আলোক বিন্দু দেখা যাবে, কোথাও অন্ধকার বিন্দু দেখা যাবে। তো এই যে একদম কেন্দ্র বরাবর, একদম এই সেন্টার বরাবর যে আলোটা আসছে এটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় চরম। তারপরে এই যে অন্ধকার, এটাকে বলি আমরা প্রথম অন্ধকার, উপরেরটা হচ্ছে প্রথম আলো। এই আলোক বিন্দুকেই আমরা বলি হচ্ছে চরম বিন্দু, আর প্রথম অন্ধকার বিন্দুটাকেই আমরা বলি হচ্ছে অবম বিন্দু। তো এরকম তারপরে পর্যায়ক্রমিকভাবে দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় আলো, নিচের দিকেও সেম আসবে, প্রথম অন্ধকার, প্রথম আলো, দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় আলো, এরকম ভাবে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে। অর্থাৎ আলো অন্ধকারের একটা আমরা প্যাটার্ন দেখতে পাই। তো এইখানে আলোক বিন্দু পাওয়ার বা চরম বিন্দু পাওয়ার একটা শর্ত আমরা দেখছিলাম গত ক্লাসে, সেগুলো হালকা করে একটু মনে করাই দেই। যে আমরা ব্যতিচারের মাধ্যমে যে আলোক বিন্দুটা পাবো বা চরম বিন্দু পাবো বা উজ্জ্বল পট্টি দেখতে পাবো, এটার জন্য শর্ত কি ছিল? তো আমরা জানি যে যখন দুইটা তরঙ্গ উপরিপাতিত হয় তাদের ওই ব্যতিচারের ফলে আমরা সেখানে কি পাই? আলো দেখতে পাই, আলোক বিন্দু দেখতে পাই, কখনো অন্ধকার বিন্দু দেখতে পাই। তো যদি গঠনমূলক ব্যতিচার হয় তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো জানো? আলোক বিন্দু দেখতে পাবো বা উজ্জ্বল বিন্দু, বা এটাকে আমরা চরম বিন্দুও বলতে পারি। আর যদি ধ্বংসাত্মক ব্যতিচার হয়, হলে আমরা অন্ধকার বিন্দু বা অবম বিন্দু দেখতে পাবো। অন্ধকার বিন্দু বা অবম বিন্দু আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার এই গঠনমূলক ব্যতিচার বা আলোক বিন্দু পাওয়ার কিছু শর্ত ছিল। শর্ত কি কি ছিল মনে আছে? আমাদের দশা পার্থক্য কত হওয়া লাগবে? দশা পার্থক্য মানে ডেল ডেল এরকম লিখছিলাম। দশা পার্থক্য কত হওয়া লাগবে মনে আছে? কি বলতো? পাই এর জোর গুণিতক হতে হবে এরকম। তাহলে 0, তারপরে হচ্ছে আমাদের কত হতে পারে? 2 পাই হইতে পারে, তারপরে হচ্ছে 4 পাই হইতে পারে, 6 পাই হইতে পারে, ডট ডট 2n পাই। অর্থাৎ পাই এর
জোড় গুণিতক। কি হতে হবে? পাই এর জোড় গুণিতক। যদি পাই এর জোড় গুণিতক হয় তাহলে আমরা কি পাবো? সেখানে গঠনমূলক ব্যতিচার বা আলোক বিন্দু পাবো। গঠনমূলক ব্যতিচারের শর্ত হচ্ছে এইটা, এটা হলো দশা পার্থক্য। আর পথ পার্থক্যের শর্ত কি ছিল? পথ পার্থক্য বা ডেল এক্স, এটার শর্ত কি ছিল? এটা হতে হবে আমাদের ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। শর্ট করে লিখি, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। এটাও কিন্তু আমাদের জোড় বোঝাচ্ছে, জোড় গুণিতক। এক্ষেত্রে দেখো আমাদের গঠনমূলক ব্যতিচারে এন এর মান শুরু কোথা থেকে হয়? এন এর মান শুরু হয় 0 থেকে, 0 1 2 3 ডট ডট। কিসে? না, তুমি মনে হয় ধ্বংসাত্মক ব্যতিচার বের করছো। আমি গঠনমূলক ব্যতিচারের শর্ত দেখাচ্ছি সব। তুমি খাতায় দেখো তো গঠনমূলক ব্যতিচারের শর্ত তুমি কি লিখছো? গঠনমূলক ব্যতিচার এটা লিখছো না তোমারও? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি এন এর মান 0 বসাও তাহলে কি পাবা? এন এর মান 0 বসাইলে পাবা কেন্দ্রীয় চরম, বা এটাকে সেন্ট্রাল ম্যাক্সিমা বলে। এন এর মান 1 বসাইলে পাবা প্রথম চরম, এন এর মান 2 বসাইলে পাবা দ্বিতীয় চরম বিন্দু, এন এর মান 3 বসাইলে পাবা তৃতীয় চরম বিন্দু। এবার এই ধ্বংসাত্মক ব্যতিচার হওয়ার শর্ত কি ছিল? ধ্বংসাত্মক ব্যতিচার হওয়ার শর্ত ছিল দশা পার্থক্য হতে হবে, দশা পার্থক্য হতে হবে কি? পাই এর বিজোড় গুণিতক। পাই এর বিজোড় গুণিতক মানে পাই হতে পারে 3 পাই হতে পারে 5 পাই হতে পারে 7 পাই হতে পারে ডট 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 2n-1 ইন্টু পাই হতে পারে। বইয়ে কিন্তু 2n+1 দেয়া আছে, তাহলে +1 এর হিসাবটা পরে দেখতেছি, আগে একটু মাইনাস দিয়ে শিখি। তাহলে এখানে কি হতে হবে? পাই এর বিজোড় গুণিতক হতে হবে, পাই এর বিজোড় গুণিতক হতে হবে। আর পথ পার্থক্য কি হতে হবে? পথ পার্থক্য ডেল এক্স হতে হবে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, 2n-1। ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হতে হবে। এইটাও কি নির্দেশ করে? বিজোড় নির্দেশ করে। ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক নির্দেশ করে। তাহলে আমরা বলছিলাম যে সমদশায় যদি মিলিত হয় তাহলে গঠনমূলক ব্যতিচার হবে, আর বিপরীত দশায় মিলিত হলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। তো এই ক্ষেত্রে যখন আমি মাইনাস দিয়ে শুরু করব তখন এন এর মান শুরু হচ্ছে 1 2 3 এরকম ডট ডট ডট। তো এন এর মান যখন 1 বসাবা, এন এর মান যখন 1 বসাবা তখন পাবা হচ্ছে প্রথম অবম বিন্দু। এন এর মান 1 বসাইলে পাবা প্রথম অবম বা প্রথম অন্ধকার। এন এর মান 2 বসাইলে পাবা দ্বিতীয় অবম, মিল আছে দেখো। 3 বসাইলে পাবা তৃতীয় অবম। তো যদি বইয়ের সাথে মিল রেখে তুমি 2n+1 দিতা তাও কিন্তু বিজোড় হইতো। তাহলে 2n+1 দিলে এন এর মান শুরু করা লাগতো 0 থেকে, 0 1 2 3 ভাবে শুরু করা যাইতে পারে। তো তুমি মাইনাস দিয়ে করবা, এটাতে আর ঝামেলা হয় না যে 1 এর বেলায় প্রথম অবম 2 এর বেলায় দ্বিতীয় অবম। এখানেও দেখো 1 এর বেলায় প্রথম চরম 2 এর বেলায় দ্বিতীয় চরম। এইটুকু আমরা পড়ছিলাম। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা বলছিলাম দশা পার্থক্য ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য, পথ পার্থক্য। এইগুলা হচ্ছে আমাদের গত ক্লাসের সামারি। এইটুকু আমাদের আজকের ক্লাস পড়ার জন্য জানতে হবে। তো আমরা গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত দেখতে পাইলাম, এবং এদের দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যেও আমরা সম্পর্ক দেখতে পাইলাম। দশা পার্থক্য মূলত হচ্ছে অ্যাঙ্গুলার সেপারেশন, মানে কোণের যে পার্থক্য সেটাই হলো দশা পার্থক্য, আর পথ পার্থক্য হচ্ছে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য। তো চলো আমরা এবার চরমের অবস্থান নির্ণয় এবং অবমের অবস্থান নির্ণয়ের একটা জেনারেল সমীকরণ বা সূত্র দাঁড় করানোর চেষ্টা করি। তো ধরো এখানে আমাদের সেই এক বর্ণী আলোক উৎস আছে, আর এই জায়গায় চির আছে। এটা হচ্ছে সোর্স নাম্বার 1, এটা হচ্ছে আমাদের সোর্স নাম্বার 2, আর এইটা হচ্ছে আমাদের এক বর্ণী আলোক উৎস। দেখো এখানে হচ্ছে একটা মনোক্রোম্যাটিক লাইট সোর্স বা এক বর্ণী আলোক উৎস আছে। এখান থেকে সামনে একটা প্রতিবন্ধক রেখে সেখানে দুইটা চির রাখা হয়েছে, একটা হচ্ছে S1 একটা হচ্ছে S2। এই দুইটাই হচ্ছে সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। এবং তার সামনে এখানে আমরা একটা পর্দা রাখতেছি, এখানে একটা পর্দা রাখতেছি।
তাহলে এর ঠিক মাঝ বরাবর আমরা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু পাবো। এখানে পাবো হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু, বা এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সেন্ট্রাল ম্যাক্সিমা। এখন ধরো আমি এই পর্দার উপরে কোথাও আলোক বিন্দু পাইতে পারি, কোথাও অন্ধকার বিন্দু পাইতে পারি, যে কোনো একটা বিন্দু পাইতে পারি। তো ধরো এরকম একটা আলোক বিন্দু বা অন্ধকার বিন্দু, এই বিন্দুর নাম হচ্ছে পি। এই আলোক বিন্দু বা অন্ধকার বিন্দু কেন্দ্রীয় চরম থেকে কত দূরে অবস্থিত, সেটা আমরা বের করতে চাই। কেন্দ্রীয় চরম থেকে কত দূরে অবস্থিত। এই দূরত্বের কথা একটু মনে করাই দিই। এই চরম বিন্দু আসলে হচ্ছে আলোক বিন্দু। তা আলোর এই প্যাটার্নটা তো একটা নির্দিষ্ট জায়গা জুড়ে তৈরি হয়। এই দূরত্বগুলো আসলে আমরা সেন্টার থেকে কাউন্ট করি, একদম সেন্টার থেকে। সকল দূরত্ব কেন্দ্রীয় চরমের সেন্টার থেকে কাউন্ট করতে হয়। এখন এই দূরত্বটা আমরা বের করতে চাই, যে কেন্দ্রীয় চরম থেকে কত দূরে অবস্থিত সেটা বের করতে চাই। তাহলে দেখো এই যে এখানে আমাদের S1 থেকে একটা আলোক রশ্মি যাবে P বিন্দুতে, দুইটা আলোক রশ্মির উপরিপাতন হতে হবে, আলোক রশ্মি বা আলোক তরঙ্গের। তো এখান থেকে একটা আলোক তরঙ্গ এখানে যাবে, তার অতিক্রান্ত দূরত্ব ধরো S1, আচ্ছা আমি অতিক্রান্ত দূরত্ব x1 ধরো। এবং S2 থেকেও একটা আলোক তরঙ্গ এখানে যাবে, এখানে এসে উপরিপাতিত হবে, এর অতিক্রান্ত দূরত্ব আমি কল্পনা করলাম x2। তাহলে দেখো দুইটা আলোক তরঙ্গ যখন এভাবে উপরিপাতিত হচ্ছে, তখন সেখানে হয় আলোক বিন্দু পাওয়া যাবে, নয়তো অন্ধকার বিন্দু পাওয়া যাবে, কিছু একটা পাওয়া যাবে। তাই আমি সেই বিন্দুর পথ পার্থক্য, দূরত্ব এগুলো আমরা বের করার চেষ্টা করব। এখন আমরা একটু খেয়াল করি, এই যে আলোক অন্ধকার যে প্যাটার্নটা পাওয়া যায়, এই যে আলো অন্ধকারের প্যাটার্ন, এটা কিন্তু খুব বেশি জায়গা জুড়ে পাওয়া যায় না, খুবই অল্প জায়গা জুড়ে পাওয়া যায়। আমি যদি শুধু এখানে হালকা করে একটু দেখানোর চেষ্টা করি, যে এইখানে আলো অন্ধকারের যে প্যাটার্ন, কোথাও হচ্ছে আমাদের আলো পাওয়া যাবে, কোথাও পাওয়া যাবে হচ্ছে অন্ধকার, তারপরে আবার আলো, তারপরে আবার অন্ধকার, এর নিচেও একই রকম। তো এই জায়গাটা এরকম নির্দিষ্ট একটা জায়গা জুড়ে হবে। এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 5 থেকে 10 ডিগ্রির মধ্যে, খুবই অল্প একটু জায়গা জুড়ে এই জায়গা পাওয়া যায়, খুবই অল্প জায়গা জুড়ে 5 থেকে 10 ডিগ্রির মধ্যে পাওয়া যায়। তো এখন দেখো খুবই অল্প জায়গার মধ্যে পাওয়া যায়। এবং এই যে দুইটা চিরের যে মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা চিরের মধ্যবর্তী দূরত্বকে আমরা প্রকাশ করলাম ডি দ্বারা। ডি হচ্ছে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এবং দেখো এই জায়গায় এই যে চির থেকে পর্দার যে দূরত্ব, এটাকে আমরা ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করলাম। এটা হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি। তার মানে দেখো এই যে আরো একটা বিষয়, এই চিরগুলার মাঝখানে দূরত্ব খুবই সামান্য হতে হয়। ইয়ং এর চির পরীক্ষায় চিরগুলার মধ্যবর্তী দূরত্ব খুবই সামান্য হতে হয়, অন্তত পর্দার দূরত্বের তুলনায়। তাহলে এর তুলনায় ডি এর মানটা অনেক বেশি। বাস্তবে কোথায় দেখা যাবে, তুমি বাসায় এই পরীক্ষাটা নিজেও করতে পারবা। বাসায় তুমি কি করবা, একটা ছোট কি নিবা, লেজার লাইট নিবা। প্রথমে এক বর্ণে আলোকোচ্ছ হতে হবে, একটা লেজার লাইট নিবা। জি না, এখন নতুনটা আসতেছে। তাহলে দেখো এই যে একটা লেজার লাইট নিবা, লেজার লাইট নিয়ে একটা ভিজিটিং কার্ডে দুইটা চির দিবা, খুবই সূক্ষ্ম চির হতে হবে এবং খুব কাছাকাছি দিবা। ধরো এই চিরটা তুমি যদি কাগজ কেটে ফেলো, অনেকখানি ফাঁকা হয়ে যাবে, এত বেশি ফাঁকা দিবা না। ধরো ব্লেড দিয়ে বা হচ্ছে ওই যে এন্টিকাটার আছে না, এন্টিকাটারে দুইটা সরু দাগ কাটবা, তাহলে এই চিরটা কিন্তু খুবই সূক্ষ্ম হবে। এরকম খুবই সূক্ষ্ম দুইটা চির হয়ে তুমি লেজার লাইট ফালাবা এবং পিছনে কোনো একটা পর্দা রাখবা। পর্দা বলতে রুমের দেয়ালও হইতে পারে, কোনো সমস্যা নাই, জাস্ট রুমটা একটু অন্ধকার করে নিবা। তখন দেখবা ওখানে আলো অন্ধকার একটা প্যাটার্ন দেখা যায়। তবে এটা খুবই সূক্ষ্ম জায়গা, খুবই ছোট, এমন না যে অনেক জায়গা জুড়ে দেখা যাবে, এটা দেখা যাইতে পারে। তো বাস্তবে এটা দেখা সম্ভব। তো দেখো এখানে এই যে খুবই অল্প জায়গা জুড়ে হচ্ছে, তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, খুবই ঠান্ডা মাথায় চিন্তা করো। তাহলে এই যে দুইটা চির মানে S1 এবং S2, এদের মধ্যবর্তী দূরত্ব এই পর্দা থেকে এই দূরত্বের তুলনায় খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র যদি হয় একবারে ছোট এরকম খুবই কাছাকাছি। তাহলে এখান থেকে যদি আমি এরকম একটা রেখা টানি এবং এখান থেকে অলমোস্ট এরকম একটা রেখা টানলাম, তাহলে বলো তো দুইটা রেখা অলমোস্ট সমান্তরাল না? অলমোস্ট মানে প্রকৃতপক্ষে তো সমান্তরাল না, কিন্তু প্রায় সমান্তরাল বলা যাবে। যেহেতু এই দূরত্ব তুলনায় এই দূরত্ব অনেক ক্ষুদ্র, যদিও আমি অনেক বড় দেখাইছি, আসলে কয়েক হাজার গুণ ক্ষুদ্র হয়, কয়েক হাজার গুণ, মানে এর তুলনায় এই দূরত্বটা কয়েক হাজার গুণ ছোট হইতে পারে। ধরো এটা হয় 1 মিটার, মানে এই দূরত্ব হয়তো 1 মিটার 2 মিটার 3 মিটার, এটা হইতে পারে কয়েক মাইক্রোমিটার। তাহলে 1 মিটার আর 1 মাইক্রোমিটারের মধ্যে সম্পর্ক জানো? 10⁶ গুণ ছোট। 1 মিটারে 10⁶ গুণ ছোট হচ্ছে 1 মাইক্রোমিটার। তাহলে প্রায় সমান্তরাল কিন্তু বলা যাইতে পারে। তাহলে এই চিত্র অনুযায়ী S1 P
এবং S2P প্রায় সমান্তরাল বলা যাইতে পারে। আবার দেখো যে এখানে আমি সেন্টার যে পয়েন্টটা নিলাম, সেন্টার যে পয়েন্টটা আমরা নিলাম, এই পয়েন্টের নাম দিলাম O। তাহলে S1P S2P এগুলা প্রায় সমান্তরাল, এবং আমরা যদি O থেকে একটা রেখা টানি, এখান থেকে এই যে O থেকে যদি একটা রেখা টেনে দেই, এটাও প্রায় সমান্তরাল হতে পারে, প্রায় সমান্তরাল হতে পারে, সমান্তরাল ধরা যায়। তাহলে সমান্তরাল ধরা যায় কেন? কারণ এই দূরত্বের তুলনায় এই দূরত্ব আসলে অনেক বেশি। আমরা আসলে এখানে অনেক বড় করে আঁকাইছি, তাই কখনোই তুমি এটাকে সমান্তরাল মানতে পারতেছো না, এটাকে সমান্তরাল তুমি মানতে পারছো না। কিন্তু চিন্তা করো এরকম অনেক ক্ষুদ্র দূরত্ব, এটা আরো দূরে যদি মিলিত করো তাহলে অলমোস্ট অলমোস্ট এদেরকে কিন্তু সমান্তরাল ধরে নিয়ে করা যাবে। এখন এটা খুবই ক্ষুদ্র কেন বললাম? কারণ এই যে অ্যাঙ্গুলার সেপারেশন, আলো অন্ধকারের এই প্যাটার্নটা খুবই অল্প জায়গা জুড়ে হবে, 5 থেকে 10 ডিগ্রির মধ্যে। 5 থেকে 10 ডিগ্রিতে খুব বেশি জায়গা না, খুবই অল্প জায়গা, খুবই ক্ষুদ্র জায়গা। এই খুবই ক্ষুদ্র জায়গার ভিতরে এই ঘটনাটা ঘটতে থাকবে। তাহলে দেখো এরা প্রায় সমান্তরাল ধরা যাবে। এখন এই যে ওপি যে রেখাটা টানলাম না, ওপিটা কি দেখো, খেয়াল করো, এই যে কেন্দ্রীয় চরণ থেকে এই বিন্দুটার কৌণিক অবস্থান থিটা, কেন্দ্রীয় চরণ থেকে ওই বিন্দুর কৌণিক অবস্থান হচ্ছে থিটা। কেন্দ্রীয় চরণ থেকে ওই বিন্দুর কৌণিক অবস্থান, যে কত কৌণিক অবস্থানে সে অবস্থান করতেছে সেটা হচ্ছে থিটা। তো এখন একটা কাজ করব, S2 থেকে আমরা এই পর্দার উপর একটা লম্ব অঙ্কন করব। S2 থেকে পর্দার উপর একটা কি অঙ্কন করতেছি? লম্ব। S2 থেকে পর্দার উপর একটা লম্ব অঙ্কন করলাম। আচ্ছা এখন দেখো, একটু চিন্তা করো, ওপি আর হচ্ছে তোমার ওপি এবং S2P এরা কি সমান্তরাল না অলমোস্ট সমান্তরাল? ওপি এবং S2P অলমোস্ট সমান্তরাল। তাহলে দেখো ওপি আর S2P অলমোস্ট সমান্তরাল, তাহলে একটু চিন্তা করো, দুইটা সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা, এটা আর একটা সমান্তরাল রেখা, তাহলে অপর একটা রেখা তাদেরকে ছেদ করছে, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সমান হবে না? সমান হবে কিনা? অবশ্যই। তাহলে এই কোণ এবং এই কোণকে কি সমান বলা যাবে? এই যে দুইটা সমান্তরাল রেখা, আরেকটা রেখা তাদেরকে ছেদ করছে, তাহলে ওইটা যদি থিটা হয় এটাকেও কিন্তু থিটা বলা যাইতে পারে। এবার আমরা এখানে একটা জিনিস কল্পনা করব, তাহলে দুইটা সমান্তরাল রেখা একটা আরেকটার থেকে কতটুকু বড় সেটা আমরা কিভাবে নির্ণয় করব? দুইটা সমান্তরাল রেখা একটা আরেকটার থেকে কতটুকু বড় সেটা আমরা কিভাবে ডিটারমাইন করব? ধরো এটা একটা রেখা, এটা হচ্ছে আমাদের S1P, x1 আর এটা হচ্ছে x2। তো তোমরা নিজেরাই খালি চোখে দেখেই বুঝতে পারতেছো যে S1 এর থেকে S2টা কিন্তু বড়, মানে x1 এর থেকে x2টা কিন্তু একটু বড়। দুটো রেখা সমান্তরাল কিন্তু একটা আরেকটার থেকে বড়, তাহলে কতটুকু বড় তুমি কেমনে বের করবা? S1 এর থেকে S2 এর উপর যদি একটা লম্ব অঙ্কন করি, ঠিক এতটুকু বড় বলা কি যাবে? তাহলে এইটুকুই হচ্ছে আমাদের x2 - x1 বা ডেল x, অর্থাৎ পথ পার্থক্য। তাহলে এখানে এই পথ পার্থক্যই আসলে আমরা বের করতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এরকম একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে লম্ব অঙ্কন করলে এই যে এতটুকুই হচ্ছে আমাদের ডেল x। এইটা এখন আমাদের বের করার উদ্দেশ্য। এই পার্টিকুলার পয়েন্টের একটা নাম দিলাম, কি নাম দিব? ধরো এ বিন্দু নাম দিলাম, এ বিন্দু। তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, আমি কিন্তু এটা একটা লম্ব অঙ্কন করছি। তাহলে ওই সমকোণী ত্রিভুজটাকে আমি এই পাশে আলাদা করে আবার আঁকাই। কোথায় আঁকাবো? এই জায়গায় আঁকাই, এই যে এই আর এই। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে S1, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের S2 বিন্দু। এবার একটু খেয়াল করে দেখো, এই সমকোণী ত্রিভুজ আমরা আঁকাই ফেলছি। একটু খেয়াল করো, এটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, দেখো তো এটা লম্ব রেখা না, এটাকে লম্ব রেখা আঁকাইছিলাম। এইটুকু যদি 90 ডিগ্রি হয়, বলো তো এই অ্যাঙ্গেলটুকু কত হবে? 90 মাইনাস থিটা হবে কিনা? এই যে এরকম চিন্তা করো, এরকম এইটা যদি থিটা হয়, এইটুকু অবশ্যই 90 মাইনাস থিটা। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ আমরা আঁকাইছি S1 A S2, ওই সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটুকু কত? 90 মাইনাস থিটা। তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটুকু কি শুধু থিটা হবে না? কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা 90, এই দুইটা মিলেও 90 হওয়া লাগবে। তাহলে এটা 90 মাইনাস থিটা আর এটা শুধু থিটা। এবার ওই সমকোণী ত্রিভুজের বেলা একটু তাকাও, সমকোণী ত্রিভুজের এই S1 থেকে S2 পর্যন্ত এই দূরত্বই আসলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব D। এবার আমি এই S2A এইটুকুই বের করতে চাচ্ছি, এইটুকুই আসলে আমাদের কি বলতো? পথ পার্থক্য ডেল x। এই পথ পার্থক্যই আমি বের করতে চাচ্ছি। এবার একটু খেয়াল করো, আমি এরকম লিখতে পারি sin θ = এই যে এই সাইনের অনুপাত, sin θ সমান সমান কি লেখা যায় বলতো?
উপরে কিভাবে থিটা হইল? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? 180। তাহলে এটা যদি থিটা হয় বাকি দুইটা মিলেও থিটা হওয়া লাগবে। সরি, এটা যদি 90 ডিগ্রি হয় বাকি দুইটা মিলেও 90 হওয়া লাগবে। তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে ওটা কত হবে? শুধু থিটা। আচ্ছা, এবার সাইন থিটা সমান সমান কি লেখা যায়? সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে কোণের বিপরীত বাহু, থিটার বিপরীত বাহু, এটাই হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি আসতেছে বলতো? এখানে লম্ব হচ্ছে ডেল এক্স আর অতিভুজ হচ্ছে ডি। তাহলে এই ডেল এক্স সমান সমান কি দাঁড়াচ্ছে? ডি সাইন থিটা। এটাই আসলে আমাদের দরকার, আর কিছু দরকার নাই। পথ পার্থক্য ডেল এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা, যেখানে ডিটা কি? ডি হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে ডিটা কি? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। থিটাটা হচ্ছে অবম বা চরমের কৌণিক অবস্থান। কৌণিক অবস্থান বলতে সেন্টার ম্যাক্সিমার সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, এবং ডেল এক্স হচ্ছে পথ পার্থক্য। তুমি যদি বাকি সবগুলা ভুলে যায়, শুধু এটুকু মনে রাখো ডেল এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা, তাই হবে। বইগুলাতে দেখবা এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করছে, করলেই হলো, কোনো সমস্যা নেই। তুমি যদি সব ভুলে গিয়ে শুধু এটা মনে রাখতে পারো ডেল এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা, তাই হবে, কোনো সমস্যা নেই। এটা জাস্ট একটা প্রমাণ দেখালাম কেন ডেল এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা, জাস্ট একটা প্রমাণ। তাহলে এটা একটু দ্রুত তুলে ফেলো, আমাদের আসলে এই প্রমাণ জীবনেও কাজে লাগবে না, আমাদের শুধু লাগবে ডেল এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা। এটা মনে রাখলে চরমের অবস্থান নির্ণয়, তারপরে অবমের অবস্থান নির্ণয়, কৌণিক অবস্থান নির্ণয়, এগুলো সবই একদম ডাল ভাত হয়ে যাবে, এখন একবারে ইজি হয়ে যাবে। আচ্ছা চলো, এবার আমরা হচ্ছে চরমের অবস্থান নির্ণয় করা শিখব। চরমের অবস্থান নির্ণয়। তোমাদের পরীক্ষায় কিন্তু এইগুলাই বলবে যে চরমের অবস্থান নির্ণয় করো, প্রথম চরম, দ্বিতীয় চরম, তৃতীয় চরমের অবস্থান নির্ণয় করো, এটাই প্রশ্নে বলবে। চরম বিন্দুর অবস্থান নির্ণয়। তাহলে আমরা একটু খেয়াল করি, এরকম একটা চিত্র হালকা করে আঁকি একদম সিম্পল ভাবে। এরকম হচ্ছে আমাদের দুইটা চির, এই যে দুইটা চির আমাদের এখানে আছে, এই একটা চির, এই একটা চির। এখান থেকে এইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম, এখানে আছে কি? কেন্দ্রীয় চরম। তো ধরো এখানে এনতম চরমের আমি দূরত্ব বের করতে চাই। এনতম চরম, এনতম চরম মানে 1 নাম্বার হইতে পারে, 2 নাম্বার হইতে পারে, 3 নাম্বার হইতে পারে, 4 নাম্বার হইতে পারে। তাহলে এনতম চরম এই কেন্দ্রীয় চরম থেকে কতটুকু দূরত্বে আছে, কেন্দ্রীয় চরম থেকে তার দূরত্ব y1, আমি এটাই y বের করতে চাই, yn। কেন্দ্রীয় চরমের এই দূরত্বটাই বের করতে চাই, কেন্দ্রীয় চরমের দূরত্ব। আরেকবার মনে করাই দেখি, এগুলা সব দূরত্বই হচ্ছে কেন্দ্রীয় চরমের কেন্দ্র থেকে ওই চরমের কেন্দ্র পর্যন্ত। আমি যদি একটা চিত্রই এঁকে দেখাই, এই যে এইরকম হচ্ছে আমাদের চরম বিন্দু, চরমের সেন্টার থেকে এই চরমের সেন্টার পর্যন্ত দূরত্ব হচ্ছে সেন্টার থেকে সেন্টার পর্যন্ত, এটা একটু খেয়াল রাখবে। তো দেখো এই দূরত্ব বের করার জন্য আমাদের এই যে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব কত ছিল ভাইয়া? দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব ছিল ডি। চির থেকে পর্দার যে দূরত্ব সেটা ছিল ক্যাপিটাল ডি। তো এখন আমরা এটা একটু বের করার চেষ্টা করি। তাহলে চরম বিন্দু হোক বা অবম বিন্দু হোক, যে কোনো বিন্দুর জন্য আমরা কি পাইলাম? পথ পার্থক্য ডেল এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা। সাইন থিটাটা কি? কৌণিক অবস্থান। তো ধরো এই চরম বিন্দুর কৌণিক অবস্থান হচ্ছে এইটা, এই যে এইটা, এই চরম বিন্দুর কৌণিক অবস্থান হচ্ছে থিটা। তো এখন দেখো ডি সাইন থিটা ইকুয়ালস টু ডেল এক্স, আমরা চরমের অবস্থান নির্ণয় করতেছি। বলতো চরম বিন্দু যদি পাইতে চাই তাহলে পথ পার্থক্য হওয়ার শর্ত কি? আজকে প্রথমে লিখলাম, চরম বিন্দু বা গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্যের শর্ত কি ছিল? λ/2 এর জোড় গুণিতক হতে হবে, λ/2 এর জোড় গুণিতক হতে হবে। তার মানে 2n ইন্টু λ/2 হতে হবে, λ/2 এর জোড় গুণিতক হতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি বলতো? কি লেখা যায়? সরি, আমি তো এন লিখতে যাই পাই লিখে ফেলছি, আমি এই জন্য খুঁজে পাচ্ছি না। তাহলে কি লেখা যায়? এন λ/2d লেখা কি যায়? আচ্ছা আমরা একটা কাজ করি, 2n λ/2d ওটাই রেখে দিই, 2n ইন্টু λ/2d। 2 তো কাটা যায়, কাটবো না। এখন একটু খেয়াল করে দেখো, এই যে অ্যাঙ্গেলটা কি খুব বড়? টোটাল এই ঝালরটা, পুরো যে ঝালরটা, ব্যতিচারের যে টোটাল ঝালর, এটাই হচ্ছে 5 থেকে 10 ডিগ্রির মধ্যে হয়।
তাহলে অন্যান্য অবমটা বা অন্যান্য চরমটা আরো ছোট অবস্থানে হবে না? তাহলে থিটার মান খুবই ক্ষুদ্র। আর আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি থিটার মান যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটা লেখা যায়। থিটার মান যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটার জায়গায় কি লেখা যাবে? ট্যান থিটা লেখা যাবে। তাহলে 2n ইন্টু ল্যামডা ডি ডিভাইড বাই 2 এখন দেখো ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। ট্যান মানে লম্ব বাই ভূমি। তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে না? সমকোণী ত্রিভুজের কোণের বিপরীত বাহু লম্ব, সেটাই কি ওয়াই এন। আর ভূমি এতটুকু, এটা কি চির থেকে পর্দার দূরত্ব ডি। আবার দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ, কোণের বিপরীত বাহু লম্ব, এটাই হচ্ছে সেই দূরত্ব যেটা আমরা নির্ণয় করতে চাই। আর এই ভূমিটা হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব। তাহলে এখন লম্ব হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ডি ইকুয়ালস টু কি লেখা যাচ্ছে? 2n ইন্টু ল্যামডা ডি ডিভাইড বাই ল্যামডা ডিভাইড বাই 2 ডি। তাহলে কি দাঁড়াচ্ছে? কি দাঁড়াচ্ছে বলো? y ইকুয়ালস টু 2n ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এই যে এখানে n এর মান কত থেকে শুরু? n এর মান শুরু কত থেকে? 0 1 2 3। n এর মান যদি 0 বসাও তাহলে কি পাবা? কেন্দ্রীয় চরম। যদি n এর মান 1 বসাও প্রথম চরম, যদি 2 বসাও দ্বিতীয় চরম। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে কেন্দ্রীয় চরমের দূরত্ব তো তোমাকে কখনোই বের করতে বলবে না। কেন্দ্রীয় চরমের দূরত্ব কখনো বের করতে বলবে? মানে কেন্দ্রীয় চরম থেকে কেন্দ্রীয় চরমের দূরত্ব কখনোই বের করতে বলবে না, তাহলে তো 0। তাহলে এখানে n এর মান আমরা যদি 1 থেকে শুরু করি, n এর মান যদি 1 থেকে শুরু করি, তাহলে 1 যদি বসাই n এর মান, তাহলে y সমান সমান কি আসবে? 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 তাহলে এই 2 কাটা, সরি 2 2 কাটা, তাহলে কি থাকতেছে? সেটাকে কালো কালিতে লিখি আর মূল জিনিসটাকে আমরা লাল কালিতে লিখি। তাহলে যেহেতু কখনো কেন্দ্রীয় চরম বলবে না, তাহলে দেখো প্রথম চরমের দূরত্ব কত আসবে? প্রথম চরমের দূরত্ব মানে n ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে কি আসবে? y ইকুয়ালস টু 2 ইন্টু 1 ল্যামডা ডি ডিভাইড বাই 2 ডি। এটা কাটা, তাহলে থাকলো কি? y1 ইকুয়ালস টু ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। বুঝতে পারছি? এটা প্রথম চরমের জন্য এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র। আচ্ছা, এবার যদি দ্বিতীয় চরম হয়, দ্বিতীয় চরমের জন্য তার মানে n ইকুয়ালস টু কত ভাইয়া? n ইকুয়ালস টু 2। তাহলে আমাদের সূত্র দেখো, y ইকুয়ালস টু 2n ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 2 2 কাটা, n এর মান কত বলো তো? 2। তাহলে 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি পাচ্ছ? এটা হচ্ছে 2 নাম্বার চরমের দূরত্ব পাচ্ছি। এবার 3 নাম্বারটা দেখি, তৃতীয় চরমের জন্য, তৃতীয় চরমের দূরত্ব তার মানে n ইকুয়ালস টু 3। তাহলে সূত্র লেখো, y ইকুয়ালস টু 2n ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। তাহলে দেখো কত আসতেছে? সরি 2d। এই 2 কাটা, তাহলে 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি আসতেছে। প্যাটার্ন কি খুঁজে পাচ্ছ? 1 এর জন্য 1 ল্যামডা ডি, 2 এর জন্য 2 ল্যামডা ডি, 3 এর জন্য 3 ল্যামডা ডি। তাহলে n তম চরমের জন্য এই যে এখানে সেটা আছে, এই যে দেখো, এই যে এটা আছে না এর মধ্যে? এখানেই আছে। তাহলে এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি? এই যে এটা কাটে দিলে কি থাকে? y ইকুয়ালস টু, নিচে লেখার তো জায়গায় নাই, এখান থেকে বাকি অংশ এই পাশে লিখি। তাহলে n তম চরমের জন্য n তম চরমের জন্য কি রাখে? n ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। মনে রাখবা এই সূত্র, আরগুলা ভুলে গেলেও চলবে। n তম চরমের দূরত্ব হচ্ছে n ল্যামডা ডি ডিভাইড বাই ডি। n এর মান শুরু কই থেকে? 0 1 2 3। n এর মান শুরু কই থেকে? 0 1 2 3। দেখো এটা কি বুঝছো নাকি? চরমের অবস্থা নির্ণয়। চরম বুঝতে পারলে অবম একই রকম, চরম বুঝতে পারলে অবম একদম সেম। প্রথম চরম, দ্বিতীয় চরম, তৃতীয় চরম আমি দেখাইলাম যে আসলে ওই n এর সাথে মিল থাকে। প্রথমের জন্য 1, দ্বিতীয়র জন্য 2, তৃতীয়র জন্য 3, চারের জন্য 4, তাহলে n এর মান বসাইলেই হবে। চরম বিন্দুর অবস্থা নির্ণয় শিখছি। দেখো চরম বিন্দুর অবস্থান নির্ণয় শিখলাম কিনা আমরা? এইগুলা 3টা আলাদা করে লেখার দরকার হয় না, মানে প্রয়োজন হয় না। তুমি যদি এটা মনে রাখো বাকিগুলো তুমি নিজেই বের করতে পারো। এটা যদি মনে রাখো বাকিগুলো তুমি নিজেই বের করতে পারবে। এবার যদি তোমাকে কৌণিক অবস্থা নির্ণয় করতে বলে, কৌণিক দূরত্ব নির্ণয় করতে বলে,
চরম বিন্দুর কৌণিক দূরত্ব নির্ণয়। চরম বিন্দুর কৌণিক দূরত্ব নির্ণয়। তো এটাকে ধরো থিটা দ্বারা প্রকাশ করা হয়, থিটা। তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা? এই যে দেখো, এই একটা মনে রাখতে বলছি, ডেল এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা। ডেল এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা, মনে আছে এই থিটা মানে কি? থিটাটাই তো কৌণিক অবস্থান, থিটাটাই কি কৌণিক অবস্থান। তাহলে তুমি কি করতে পারো? সাইন থিটা ইকুয়ালস টু ডেল এক্স মানে কি? দেখো চরম বিন্দু না, চরম বিন্দু, চরম বিন্দুর জন্য পথ পার্থক্য কি হবে? ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। তাহলে এখান থেকে এটা কাটবা, তাহলে এখান থেকেই দেখো কি বের করতে পারবা? সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। এন এর মান যদি 1 বসাও তাহলে কি পাবা? এন এর মান যদি 1 বসাও, প্রথম চরম, 2 বসাইলে দ্বিতীয় চরম, 3 বসাইলে তৃতীয় চরম, 0 বসাইলে কেন্দ্রীয় চরম। তাহলে এখান থেকে ল্যামডার মান যদি ওই যে আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, থিটার মান বের করা যাবে না? থিটা এর মান যে কত কৌণিক অবস্থানে আছো বের করা যাবে? যদি এরকম হয় যে প্রথম চরম, তাহলে লিখলা সাইন থিটা 1 ইকুয়ালস টু এন ল্যামডা, এন এর মান বসাবা 1। যদি দ্বিতীয় চরমের কৌণিক অবস্থান লেখো থিটা 2 এন ল্যামডা, এন এর মান বসাবা 2। এখান থেকে এরকম থিটা গুলো বের করা যাবে না? বের করা যাবে তো? আমার সাজেশন হচ্ছে এইভাবে আমি করতে মানা করি। মানে এটা তাহলে দেখো মনে রাখা লাগবে কত, এই যে এটা মনে রাখা লাগবে, এটা আলাদা সূত্র হিসেবে মুখস্থ করা লাগবে। তা আমি বলি কি, তোমরা শুধু চরমের এই সূত্রটা মনে রাখবে, এটা তোমার মুখস্থ করা লাগবে না। চরমের এই সূত্রটা মুখস্থ রাখবা, এটা মুখস্থ করা লাগবে না। তাহলে ভাইয়া যদি কৌণিক অবস্থান বের করতে বলে, এই অ্যাঙ্গেল যদি বের করতে বলে, তাহলে কেমনে করবে? দেখো এই যে এটা ধরো এনতম চরম, এই চরমের কৌণিক অবস্থান থিটা বের করতে বলছে, এনতম চরমের কৌণিক অবস্থান থিটা বের করতে বলছে। তাকাও তো, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে না? এখানে একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের এই কোণটা তোমার জানা দরকার। কোণের বিপরীত বাহু লম্ব, তুমি জানো, এই সূত্রটা জানো। আর ভূমি চির থেকে পর্দা দূরত্ব ডি। তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করবা। ট্যান থিটা এন, এনতম চরমের জন্য, ইকুয়ালস টু ওয়াই এন ডিভাইডেড বাই ডি, লম্ব বাই ভূমি। বুঝছো? তাহলে তোমার তো এই সূত্র মুখস্থ করাই লাগতেছে, নতুন করে এটা আবার মুখস্থ করবা কেন? এটা দিয়েই করবে যে ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। বুঝতে পারছো? এখন যদি তুমি হচ্ছে প্রথম চরমের জন্য চাও, প্রথম চরমের জন্য tan theta 1 equals to y1 divided by d, y1 কেমনে বের করবা? যে এখান থেকে y1 বের করে নিয়ে আসবা। বুঝতে পারছো? কেউ যদি চায় এখান থেকে বের করতে পারে, কোনো সমস্যা নাই, তার ইচ্ছা। দেখো চরম যদি এটা বুঝতে পারো তাহলে অবম বোঝা একদম ইজি। চরম বুঝতে পারলে অবম বোঝা একদমই সহজ। চরম কি বুঝতে পারছি? অবম বিন্দুর অবস্থান নির্ণয়। তো ধরো এরকম হচ্ছে আমাদের সেই দুইটা চির, এই বরাবর আছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা, কেন্দ্রীয় চরম, আর এইখানে আছে ধরো এন-তম অবম। এন-তম অবম আমরা বলছিলাম যে সকল দূরত্ব ওই কেন্দ্রীয় চরম থেকে কিন্তু মাপা হয়। ধরো এই সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে এই এন-তম চরমের কৌণিক অবস্থান থিটা প্রাইম, মানে অবমের জন্য আমি প্রাইম ধরতেছি, চরমের জন্য শুধু থিটা ধরছিলাম। তাহলে কেন্দ্রীয় চরম থেকে এন-তম অবমের যে দূরত্ব, এটাকে আমি ধরলাম ওয়াই প্রাইম। এই ওয়াই প্রাইমটাই বের করতে চাই, ওয়াই প্রাইমটাই আমি বের করতে চাই। কিভাবে বের করব? আমরা তো এই যে একটা মুখস্থ রাখতে বলছিলাম কি, ডেল এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা। থিটার জায়গায় এবার কি দিচ্ছি? থিটা প্রাইম, কারণ এটা তো চরম না, এটা কি অবম। তাহলে দেখো সাইন থিটা প্রাইম ইকুয়ালস টু ডেল এক্স, ডেল এক্স ডিভাইড, আচ্ছা এটাকে ডেল এক্স এর মানটা আগে লিখি। অবম বিন্দুর জন্য পথ পার্থক্যের শর্ত কি ছিল? অবম বিন্দুর জন্য পথ পার্থক্যের শর্ত কি ছিল? ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হতে হবে, 2n - 1 ইন্টু ল্যামডা বাই 2 হইতে হবে, ল্যামডা বাই 2 হইতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি? সাইন থিটা প্রাইম ইকুয়ালস টু 2n - 1 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2d লেখা যাইতে পারে। ল্যামডা ডিভাইড বাই 2d, এই ডিটা কি? চির থেকে পর্দার, সরি চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন অ্যাঙ্গেল কি খুব বড় হবে? এই যে এই অ্যাঙ্গুলার সেপারেশন, এগুলা কি খুব বড়? খুবই ছোট। তাহলে সাইন থিটার জায়গায় আমরা ট্যান থিটা লিখতে পারি। ট্যান থিটা ইকুয়ালস টু কি লেখা যাবে? এই পাশে 2n - 1 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2d। এখন এই চির থেকে পর্দার যে দূরত্ব, চির থেকে পর্দার এই দূরত্বটাকে আমরা প্রকাশ করি কি? এটুকু হচ্ছে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব।
চির থেকে পর্দার এই দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাহলে কোণের বিপরীত বাহু লম্ব হচ্ছে y প্রাইম ডিভাইডেড বাই ভূমি হচ্ছে ডি। এখানে কি থাকলো 2n - 1 ইনটু ল্যামডা ডিভাইডেড বাই ওয়েস্ট। ঠিক আছে, এখন ডি ওই পাশে পার করে দাও, তাহলে y প্রাইম ইকুয়ালস টু 2n - 1 ইনটু ল্যামডা ডি ডিভাইডেড বাই ওয়েস্ট। এটাই হচ্ছে অবমের দূরত্ব। n এর মান শুরু কত থেকে? এবার এই n এর মান কি 0 থেকে শুরু না, 1 থেকে। সকল দূরত্ব কেন্দ্রীয় চরম থেকে কাউন্ট করতে হয়, ওই সেন্টার থেকেই দূরত্ব। সকল দূরত্ব কেন্দ্রীয় চরম থেকে। কেন্দ্রীয় অবম কি হয়? কেন্দ্রীয় অবম বলে কিছু হয়ই না তো। 1 2 3 ডট ডট ডট। n এর মান যদি 1 বসাও তাহলে কি পাবা? প্রথম অবম। n এর মান 2 বসালে কি পাবা? দ্বিতীয় অবম বিন্দু। n এর মান 3 বসাইলে তৃতীয় অবম বিন্দু। মনে থাকবে? আগের বার কি ছিল? ল্যামডা ডি ডিভাইড বাই শুধু ডি, এবার কি আসছে? টুয়াইস। তাহলে এবার কৌণিক অবস্থান যদি নির্ণয় করতে বলে, কৌণিক অবস্থান, কৌণিক দূরত্ব যে আগের বারের মতো এইখানে লিখ। অবমের কৌণিক দূরত্ব নির্ণয়। তো দেখো সূত্র আমরা মনে রাখতে বলছিলাম যে ডেল এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা। তাহলে এখান থেকে দেখো ডি সাইন থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? ডেল এক্স। ডেল এক্স এর জায়গায় কি লিখি? 2n - 1 ইনটু ল্যামডা বাই 2। তাহলে এখান থেকে এই যে সাইন থিটা প্রাইম ইকুয়ালস টু 2n - 1 ল্যামডা ডিভাইডেড বাই টুয়াইস ডি। এখান থেকে বের করতে পারবা n এর মান শুরু কত থেকে? n এর মান 1 2 3 এরকম ডট 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 চলবে। এখান থেকে তুমি এই যে থিটা প্রাইমের মান বের করতে পারবা। তা আমার কথা, তুমি তো এই সূত্র অলরেডি মুখস্থ রাখতেইছো, এই সূত্র তোমাকে মুখস্থ রাখতেই হচ্ছে অবমের দূরত্ব নির্ণয় করার জন্য। তাহলে তুমি ওটা কষ্ট করে মুখস্থ করবা কেন? এই যে এখানে দেখো আবার ট্যান থিটা লেখা যায় না, অবমের কৌণিক দূরত্ব। অবমের কৌণিক দূরত্ব ট্যান থিটা প্রাইম। তাহলে দেখো এখানে লম্ব এটা, ভূমি এটা। লম্ব কি? y প্রাইম ডিভাইডেড বাই ভূমিকে ডি। তাহলে থিটা প্রাইম ইকুয়ালস টু, এই যে এখান থেকেই করবা আর কি, প্রাইম ট্যান ইনভার্স করে দিবা, y n প্রাইম মানে যে কোনো n নাম্বার, যে কোনো অবমের দূরত্ব, যে কোনো অবমের দূরত্ব। আমরা এই যে y n এখান থেকে বের করলাম, যে কোনো অবমের দূরত্ব y n বের করলাম, যে কোনো অবমের দূরত্ব y n বের করলাম। দেখো এটা কি বুঝতে পারছো? তাহলে চরম যদি ঠিকঠাক মতো বুঝতে পারো তাহলে অবম বোঝাটা একদমই ইজি। চরম যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে অবম বোঝা একদমই সহজ। হেডিং দাও, পাশাপাশি দুটি চরমের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। পাশাপাশি দুইটি চরমের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। পাশাপাশি দুইটি চরমের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, বা পরপর দুইটি চরমের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। yn থিটা n দিতে পারো, মানে যে কোনো নাম্বার, থিটা 1 প্রাইম থিটা 2 প্রাইম দিতে পারো, সমস্যা নেই। পরপর দুটি চরমের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তাহলে পরপর দুইটি চরমের মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করব। বারবার একই চিত্র আঁকাইতে আঁকাইতে আমি বোর হয়ে যাচ্ছি। ধরো এইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম। ধরো এটা হচ্ছে আমাদের প্রথম চরম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চরম। তাহলে পরপর দুইটা চরমের মধ্যবর্তী দূরত্ব আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এই যে কেন্দ্রীয় চরম থেকে, সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে প্রথম চরমের কৌণিক দূরত্ব হচ্ছে y1 কেন্দ্রীয় চরম থেকে। কেন্দ্রীয় চরম থেকে দ্বিতীয় চরমের দূরত্ব হচ্ছে y2। এখন এই y2 থেকে y1 বিয়োগ দিলেই এই দুইটার মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে কিনা বলো তো? এই যে দুইটা চরমের মধ্যবর্তী দূরত্ব y2 - y1 করলে পাওয়া যাবে, যাবে। তাহলে সেটা বের করে ফেলি। তাহলে মধ্যবর্তী দূরত্ব, চরমের মধ্যবর্তী দূরত্ব ডেল y লিখলাম ইকুয়ালস টু y2 - y1। বলো তো চরমের অবস্থান নির্ণয়ের সূত্র কি ছিল?
ওয়াই ইকুয়ালস টু কি ছিল বলতো, এন ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি, এটা ছিল না? প্রয়োজনে দেখে নাও, এন ল্যামডা ডি ডি ডিভাইড বাই ডি, ছোট ডি। ক্যাপিটাল ডিটা কি? চির থেকে পর্দার দূরত্ব। এই ক্যাপিটাল ডিটা হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব, আর ছোট হাতের ডিটা কি? চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এবার যদি প্রথম বিন্দুটা হয়, প্রথম y1 আসলে কি আসবে? ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। যদি y2 বলি তাহলে 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই, তাই না? এন এর মান 1 বসাইলাম, এন এর মান 2 বসাইলাম, তাহলে এখানে বসাই 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি মাইনাস ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। বলতো কি আসবে? দুইটা ল্যামডা ডি থেকে একটা ল্যামডা ডি বাদ দেই, কয়টা থাকবে? একটা। তাহলে ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। বুঝতে পারছো? তুমি চাইলে লসাগু করতে পারো, যে লসাগু করে দেখে। তাহলে 2 ল্যামডা ডি মাইনাস ল্যামডা ডি, তাহলে কি আসতেছে? ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। এটাই হচ্ছে পাশাপাশি দুইটা চরমের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। পাশাপাশি দুইটা চরমের মধ্যবর্তী দূরত্ব, পাশাপাশি দুইটা চরমের মধ্যবর্তী দূরত্ব। কোনো কনফিউশন আছে কি কারো? তাহলে পাশাপাশি দুইটা চরমের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শিখছি। আচ্ছা, চরম অবম কি শুধু উপরেও হয় না নিচেও হয়? নিচেও হয়। তাহলে এবার পাশাপাশি দুইটা অবমের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দেখো, আমি চরম গুলাকে উপরে দিছি, অবম গুলাকে নিচে দিই। এমন না যে অবম খালি নিচেই পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের প্রথম অবম, তারপরে আমরা দিলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অবম। এর নিচেও কিন্তু চরম অবম সবই পাওয়া যায়। এই প্যাটার্নটা উপরে নিচে সব জায়গায় পাওয়া যায়। দূরত্বগুলো কিন্তু সমান। কেন্দ্রীয় চরম থেকে উপরের দিকে যে দূরত্ব, নিচের দিকে দূরত্ব কিন্তু সেম, চেঞ্জ নেই। তো এখন দেখো, এই যে পাশাপাশি দুইটা অবমের মধ্যবর্তী দূরত্ব, এটা বের করতে হবে। এইটুকু বের করতে হবে। ডেল ওয়াই প্রাইম দিলাম এবার। তাহলে কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবমের যে দূরত্ব, এটাকে আমি দিলাম y1 প্রাইম। এই কেন্দ্রীয় চরম থেকে দ্বিতীয় অবমের যে দূরত্ব, এটাকে দিলাম y2 প্রাইম। দেখো তো, এই দুইটা বিয়োগ করলে ডেল ওয়াই প্রাইম পাওয়া যাবে না? এই যে ডেল ওয়াই প্রাইম মানে কি? ডেল ওয়াই প্রাইম মানে y2 প্রাইম মাইনাস y1 প্রাইম। আর এখানে কি ছিল? এটাই ছিল আমাদের ডেল ওয়াই। তাহলে এবার আমরা সেই কাজটা করব। ডেল ওয়াই প্রাইম ইকুয়ালস টু y2 প্রাইম মাইনাস y1 প্রাইম। এখন এটা তো অবমের বেলায় দূরত্ব নির্ণয়ের সূত্র কি ছিল? 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস ডি। মনে আছে? এখন যদি প্রথম অবম হয়, প্রথম অবম y1 প্রাইম, তাহলে n এর মান 1, তাহলে কত আসবে? 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস ডি। কাটাকাটি করলে ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। সরি, এন এর মান যদি 1 বসায় 2 মাইনাস 1, এই যে এই একটা আর করিনি, 2 মাইনাস 1 করলে 1, তাহলে ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস ডি। ঠিক আছে না? এবার দ্বিতীয়টার জন্য y2 প্রাইম, তাহলে হচ্ছে 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস ডি, 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস ডি। ঠিক আছে, তাহলে এই দুটো এখানে বসাই। তাহলে 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস ডি মাইনাস ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস ডি। তাহলে দেখো লসাগু করি, 2d, তাহলে 3 ল্যামডা ডি মাইনাস ল্যামডা ডি কত আসতেছে? 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d। তাহলে কাটাকাটি করলে দেখো একবারে 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস ডি। তাহলে এটা কাটা, থাকলো কি? একদম সেম সূত্রই থাকলো না? ডেল ওয়াই প্রাইম ইকুয়ালস টু ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে পাশাপাশি দুইটা অবমের মধ্যবর্তী দূরত্ব। তাহলে পাশাপাশি দুইটা চরম এবং পাশাপাশি দুইটা অবমের মধ্যবর্তী দূরত্ব আসলে কিন্তু সমান। পাশাপাশি দুইটা চরম এবং পাশাপাশি দুইটা অবমের মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান। দেখো, এটা কি বুঝতে পারছো? এবার খুবই কনফিউজিং কিছু পার্ট দেখাই। আমাদের দেশের সাথে বহির্বিশ্বের দেশের রাইটারদের কিছু ভাষাগত পার্থক্য আছে। মানে বহির্বিশ্বের লেখকরা ইংরেজিতে লেখে, আমাদের রাইটার লেখার সময় বাংলা করতে যায়, কিছু ভাষার তারতম্য চলে আসে। তো এই কারণে কিছু জায়গায় আসলে আমাদের কনফিউশন তৈরি হয়। সেই কনফিউশনের জায়গাগুলো তৈরি করবো আমরা আগে, তার আগে এটা একটু তোলা শেষ করো। আর একটা জিনিস আমরা একটু দেখি। এই চিত্রটা আমি এখানে মিশাই দিলাম, মিশাই দিয়ে এই পাশে লিখি।
পাশাপাশি একটা চরম আর একটা অবমের দূরত্ব নির্ণয়। পরপর একটা চরম আর একটা অবমের মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করতে বলে, পাশাপাশি একটি চরম ও অবমের মধ্যবর্তী দূরত্ব, তাহলে পরপর হতে হবে, মাঝখানে কিন্তু কোনো কিছু গ্যাপ দেওয়া যাবে না, পরপর হওয়া লাগে। একটু চিন্তা করো, আমাদের প্রথমে মানে কেন্দ্রীয় চরমের পরে প্রথমে কি পাওয়া যায়? প্রথমে কি চরম বিন্দু পাওয়া যায়? প্রথমে কি বিন্দু পাওয়া যায়? অবম। তারপরে কি পাওয়া যায়? প্রথম চরম। বুঝতে পারছি এটা? তাহলে আমি একটু সাজাই, বারবার চিত্র আঁকানো খুব বিরক্ত লাগতেছে, এই জন্য এইটাকেই ঘষে মাজা করতেছি। ঘষা মাজা করতে যায় লাল হয়ে গেল একবারে। দেখো তাহলে কি পাওয়া যাবে? প্রথমে কেন্দ্রীয় চরম, তারপরে প্রথম অবম, তারপরে প্রথম চরম। তাহলে এই পাশাপাশি অবম আর চরমের এই মধ্যবর্তী দূরত্ব আমাকে বের করতে বলছে। তাহলে এই মধ্যবর্তী দূরত্ব আমি বের করব, ডেল ওয়াই ধরলাম। তাহলে দেখো কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবমের যে দূরত্ব, এই দূরত্বকে আমরা ধরি কি y1 প্রাইম। আর কেন্দ্রীয় চরম থেকে প্রথম চরমের যে দূরত্ব, এটাকে আমরা কি বলি? y1। তাহলে এই ডেল ওয়াই সমান সমান কি আসবে? y1 মাইনাস y1 প্রাইম। বুঝতে পারছি বিষয়টা? বুঝছি? তাহলে এই মধ্যবর্তী দূরত্ব, এটা সমান সমান কি আসবে? y1 মাইনাস y1 প্রাইম। তুমি বলতে পারো ভাই আমি প্রথম অবম আর প্রথম চরম না নিয়ে দ্বিতীয় অবম আর তৃতীয় চরম নিতে পারতাম। পারতা, কোনো সমস্যা নেই, পাশাপাশি পরপর নিতে হলো। প্রথম অবম আর দ্বিতীয় চরম না, পরপর হলো না তো, পরপর হওয়া লাগবে। কি হতে হবে? তাহলে দূরত্ব বেশি হয়ে যাবে, পরপর হলো না তো। তুমি না ওইরকম আসে না, আসলে বের করা যাবে, আসলে বের করা যাবে। তুমি যদি এই সূত্রগুলো জানো, এই দুটো সূত্র জানলে তুমি যে কোনো কিছু বের করতে পারবা। জাস্ট ওই প্যাটার্ন মনে রাখা লাগবে, যে প্রথমে চরম তারপরে অবম, প্রথমে চরম তারপরে অবম, এই প্যাটার্নটা মনে রাখা লাগবে। জি, ডিসটেন্স কেন দিয়ে দিবে? ডিসটেন্সই তো বের করতে বলবে। এই যে ল্যামডা দেয়া থাকবে, এই ডি দেয়া থাকবে। আচ্ছা তাহলে এখন একটু মানটা বসাই আমরা। y1 এর মানটা কত? y কোথায় দুইটা প্রাইম দিছি? এই যে এটা প্রাইমের মানে মিশাই দিয়েছিলাম, ওটা দাগ থেকে গেছে। তাহলে y1 সমান সমান কত? দেখো এই যে এখান থেকে আমরা লিখি ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। y1 প্রাইমটা কত? এই যে এখান থেকে লিখি ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস ডি। এটা একটু হিসাব করো তো কত আসে? এইভাবে বলতে পারলা তুমি? তাহলে এখানে কি থাকে? 2 ল্যামডা ডি মাইনাস ল্যামডা ডি, তাহলে কি থাকতেছে? ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস ডি। এটা হচ্ছে পাশাপাশি একটা চরম আর একটা অবমের মধ্যবর্তী দূরত্ব। বুঝতে পারছো? পরীক্ষায় আসতে পারে একটা উজ্জ্বল ডোরার প্রস্থ নির্ণয় করো, পরীক্ষায় আসতে পারে একটা অন্ধকার ডোরার প্রস্থ নির্ণয় করো, আসতে পারে ডোরা প্রস্থ নির্ণয় করো। আবার আমাদের বইয়ে নতুন একটা টার্ম আছে ডোরা ব্যবধান। এই চারটা জিনিস আমরা একটু শিখবো, একটু মনোযোগ দিয়ে দেখি। পর্দার উপরে আমাদের এখানে আছে ধরো সেন্ট্রাল ম্যাক্সিমা, কেন্দ্রীয় চরম। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম। ক্যামেরাতে কোনো প্রবলেম হচ্ছে? এটা হচ্ছে আমাদের প্রথম চরম, নিচেও আমি একটা প্রথম চরম আঁকাই, আর মাঝখানে মাঝখানে অবম বিন্দুটাকে, অবমটাকে আমরা নীল কালি দিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের প্রথম অবম নিচের দিকে, এটাও হচ্ছে আমাদের প্রথম অবম। উপরের দিকে আরো একটা অবম থাকবে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অবম।
আর এইগুলা হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা, সেন্ট্রাল ম্যাক্সিমা। আচ্ছা, তো দেখো আমাদের কেন্দ্রীয় চরম ছিল এই যে, তাই না? এই পাশে একটা আমাদের হচ্ছে পর্দা ছিল, চির ছিল আর কি। এখন আমাদের বের করতে পারে একটি উজ্জ্বল ডোরার প্রস্থ। কি বের করতে বলতে পারে? দেখো, একটি উজ্জ্বল ডোরার প্রস্থ, একটি উজ্জ্বল ডোরার প্রস্থ। তাহলে এটা আমরা কিভাবে করব? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। হ্যাঁ, এই যে এগুলো এগুলো এক একটা ডোরা, ডোরা বা পট্টি, ডোরা বা পট্টি বা ঝালর, অনেক নাম বলতে পারে। ঝালর অবশ্যই পুরোটাকেই ব্যতিচার ঝালর বলা হয়, পুরোটাকেই হচ্ছে ব্যতিচার ঝালর বলা হয়। এটা হচ্ছে একটা উজ্জ্বল ডোরা, একটা উজ্জ্বল ডোরা, একটা অন্ধকার ডোরা, ঠিক আছে, একটা অংশ। তো এখন একটু খেয়াল করে দেখো, কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবমের যে দূরত্ব, আমাদের আমাদের যে সকল দূরত্ব আমরা কল্পনা করলাম, সকল দূরত্ব আসলে কিসের? কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত বললাম না, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো, এই কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবমের যে সেন্টার, এই সেন্টার পর্যন্ত এই দূরত্ব কত? খাতা খুলে দেখো, প্রথম চরমের দূরত্ব, চরম বলছে, প্রথম অবমের দূরত্ব কত? y1 এর মানটা কত? ল্যামডা ডি ডিভাইড বাই 2h/d, ল্যামডা ডি ডিভাইড বাই 2h/d না? আচ্ছা, প্রথম অবমের জন্য y1 এটার মান হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2h/d। আচ্ছা, এই প্রস্থগুলো না এক্সাক্ট সমান হয়, প্রস্থগুলো কি হয়? এক্সাক্ট সমান হয়। আচ্ছা, আবার দেখো, এই যে পরপর একটা অবম আর একটা চরমের মধ্যবর্তী দূরত্ব একটু আগে বের করলাম, পরপর একটা অবম আর একটা চরমের মধ্যবর্তী দূরত্ব, একটা চরম আর একটা অবমের যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বটুকু কত বের করলাম বলো তো? পরপর একটা চরম আর একটা অবমের মধ্যবর্তী দূরত্ব কত বের করলাম? কত বের করলাম? পাই কেন? ল্যামডা ডি ডিভাইডেড বাই 2h/d, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2h/d। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমার দরকার একটি উজ্জ্বল ডোরার প্রস্থ, একটা উজ্জ্বল ডোরার প্রস্থ, তার মানে এই পুরাটুকু, ধরো যে এই পুরাটুকু, বা একটা অন্ধকার ডোরার প্রস্থ বললে এই পুরাটুকু, এই পুরাটুকু দরকার। একটা অন্ধকার ডোরা বা একটা উজ্জ্বল ডোরা আসলে দুটো সেম হয়, আমরা একটু দেখি, এইটুকু দরকার। দেখো একটু খেয়াল করো, এই পুরাটুকু ল্যামডা ডি ডিভাইড বাই 2h/d, পুরাটুকু হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই 2h/d, তাহলে এইটুকু তার অর্ধেক না? এগুলো তো সমান সমান হয়, তাহলে পুরাটুকু যদি ল্যামডা ডি ডিভাইড বাই 2h/d হয়, এইটুকু হচ্ছে তার অর্ধেক। তাহলে শুধু এইটুকু, খেয়াল করো তো, শুধু এইটুকু, শুধু এইটুকু ল্যামডা ডি ডিভাইডেড বাই কি লেখা যাবে? শুধু ডি। সবগুলোই তো সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স, প্রথমেই বলে নিলাম যে এই ডিসটেন্সগুলো সব সেন্টার থেকে সেন্টার। তাহলে পুরাটুকু যদি ল্যামডা ডি ডিভাইড বাই 2h/d হয়, এইটুকু হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই ডি, অর্ধেক। আচ্ছা, আবার এইটুকু কত বলতো? অর্ধেক। এই যে এই পুরাটুকুর অর্ধেক, তাহলে ল্যামডা ডি ডি ডিভাইডেড বাই ডি, তাহলে এই পুরাটুকু কত? ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি প্লাস ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। তো দেখো এখানে আসতেছে হচ্ছে 4d, এখানে আসতেছে 4d, তাহলে 4d যোগ করলে কত আসবে দেখবা? ল্যামডা ডি ডিভাইডেড বাই 2h/d, মানে 4 ল্যামডা ডি, উপরে হচ্ছে তোমার 2 আসবে, 2 আর 4 কেটে দিলে শুধুমাত্র 2। তাহলে দেখো, তাহলে দেখো একটি অন্ধকার ডোরার প্রস্থ কত আসবে? একটি অন্ধকার ডোরার প্রস্থ, এটা কত আসতেছে? ল্যামডা ডি ডিভাইডেড বাই 2h/d। তাহলে বলো তো একটা উজ্জ্বল ডোরার প্রস্থ কত আসবে? একটা উজ্জ্বল ডোরার প্রস্থ কত আসবে? একটা উজ্জ্বল ডোরার প্রস্থ সেমই আসবে। তুমি যদি এই পাশ থেকে এদিকে তাকাও, এদিকে তাকাও, এই নিচের দিকে তাকাও, এই যে এখান থেকে এইটুকু, এইটুকু কি ল্যামডা ডি ডিভাইডেড বাই 2h/d না? তাহলে এইটুকু যদি ল্যামডা ডি ডিভাইড বাই 2h/d হয়, এই যে এতটুকু হচ্ছে তার অর্ধেক, তাহলে ল্যামডা ডি ডিভাইডেড বাই 4d, এইটুকু তাই, ল্যামডা ডি ডিভাইডেড বাই 4d। তাহলে টোটাল এই যে চরমের দূরত্ব, এটা কি ল্যামডা ডি ডিভাইডেড বাই 4d প্লাস ল্যামডা ডি ডিভাইডেড বাই 4d, তার মানে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2h/d। তাহলে শুধু একটা উজ্জ্বল ডোরা আর শুধু একটা অন্ধকার ডোরার প্রস্থের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, শুধু একটা উজ্জ্বল ডোরা এবং শুধু একটা অন্ধকার ডোরার প্রস্থের মধ্যে কোনো ব্যবধান নাই, সেম।
একটা উজ্জ্বল ডোরার প্রস্থ ল্যামডা ডি ডিভাইড বাই 2 ডি, একটা অন্ধকার ডোরার প্রস্থ ল্যামডা ডি ডিভাইড বাই 2 ডি। এই চিত্র থেকে এই জিনিসগুলো কি বুঝতে পারছো? ওকে, চলো এবার ডোরা প্রস্থ। এখন ডোরা প্রস্থ একটা উজ্জ্বল বা একটা অন্ধকার উল্লেখ করে দিছে না, শুধু ডোরা প্রস্থ বলছে। একটা উজ্জ্বল বলে নাই, একটা অন্ধকার বলে নাই, শুধু ডোরার প্রস্থ বলছে। তাহলে শুধু ডোরার প্রস্থ কতটুকু হতে পারে? আচ্ছা দেখো, ডোরা মানে কি? আমরা জেব্রার গাটাকে ডোরা কাটা বলি না? জেব্রার গায়ে ডোরা কাটা কেন বলি? কালো আছে, সাদা আছে, কালো সাদা কালো সাদা এরকম পরপর জন্যই তো আমরা ডোরা কাটা বলি। শুধু যদি জেব্রার গায়ের কালার কালো হইতো তাহলে কি ডোরা কাটা বলতাম? শুধু যদি সাদা হইতো তাও ডোরা বলতাম না। তাহলে ডোরা মানে কি? ওই কালো সাদা দুইটা মিলেই ডোরা হচ্ছে না? তাহলে উজ্জ্বল অন্ধকার এই প্যাটার্নের কারণেই ডোরা হচ্ছে। তাহলে ডোরা প্রস্থ মানে কি? একটা উজ্জ্বল ডোরার প্রস্থ প্লাস একটা অন্ধকার ডোরার প্রস্থ। একটা উজ্জ্বল প্লাস একটা অন্ধকার মিলে হচ্ছে একটা ডোরা প্রস্থ। তাহলে এই যে এতটুকু, একটা উজ্জ্বল প্লাস একটা অন্ধকার, এই যে একটা উজ্জ্বল প্লাস একটা অন্ধকার, এই টোটালটুকু হচ্ছে আমাদের ডোরা প্রস্থ। একটা ডোরার প্রস্থ, একটা ডোরার প্রস্থ, একটা ডোরার প্রস্থ, একটা ডোরা। তাহলে একটা ডোরা কতটুকু? একটা চরম আর একটা অবমের দূরত্ব যোগ করলেই হবে। একটা চরমের প্রস্থ কত? ল্যামডা ডি ডিভাইড বাই 2 ডি। একটা অবমের কত? ল্যামডা ডি ডিভাইড বাই 2 ডি। যোগ করে ফেলো। এরকম করে লিখি যে একটি উজ্জ্বল ডোরা প্লাস একটি অন্ধকার ডোরা সমান সমান কি আসবে? দেখো, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 ডি প্লাস ল্যামডা ডি ডিভাইড বাই 2 ডি করলে আসবে ল্যামডা ডি ডিভাইডেড বাই শুধুমাত্র ডি। এটা হচ্ছে আমাদের ডোরা প্রস্থ। এই সূত্রটা বহির্বিশ্বের সাথে মিলে যায়। বহির্বিশ্বে যত রাইটার আছে সবাই এই ডোরা প্রস্থকে ফ্রিঞ্জ উইথ লেখে, FRINDGE, এটাই সম্ভবত ইংরেজি বানান, WIDTH। এটা হচ্ছে এরকম। আমাদের দেশের যে বই সেখানে ডোরা প্রস্থ আমাদের দেশের বই, এখানে ডোরা প্রস্থ লেখা হয়েছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 ডি। আমাদের বই অনুযায়ী ল্যামডা ডি ডিভাইড বাই 2 ডি, আমাদের বই অনুযায়ী। আমাদের দেশে যারা শিক্ষক আছেন স্যারেরা আসলে চিন্তা করছেন এইভাবে, স্যারেরা চিন্তা করছেন যে ডোরা প্রস্থ মানে একটা উজ্জ্বল ডোরার প্রস্থ, ডোরা প্রস্থ মানে একটা অন্ধকার ডোরার প্রস্থ। আসলে একটা অন্ধকার একটা উজ্জ্বল যদি হয় তাহলে তো ওটা ডোরাই হইলো না। একটা ডোরা মানে উজ্জ্বল প্লাস অন্ধকার দুটো মিলে হওয়া লাগে। তো এই জন্য সঠিক অ্যান্সার হচ্ছে এইটা। তুমি যখন অ্যাডমিশনে যাবা, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যাবা, তখন তোমাকে এটাই ব্যবহার করতে হবে। আর যদি তুমি হচ্ছে একাডেমিক লাইফ ফলো করতে চাও তাহলে এটাই ফলো করতে হবে, যেহেতু আমাদের বই আছে, আমাদের খাতাগুলো এইভাবেই কাটা হবে। তারপরেও তোমরা একটু চেষ্টা করবা কলেজে জিজ্ঞাসা করতে, এটা হচ্ছে আমাদের HSC তে ব্যবহার করবা। তারপরেও বারবার বলছে কলেজে একবার স্যারের কাছে জিজ্ঞেস করবা, স্যার আমরা ডোরা প্রস্থ হিসেবে কোনটা ব্যবহার করব? ডোরা প্রস্থ মানে কি? একটা উজ্জ্বল প্লাস অন্ধকার ডোরার প্রস্থ, নাকি শুধু উজ্জ্বলের প্রস্থ, নাকি শুধু অন্ধকারের প্রস্থ? এটা একটু স্যারকে জিজ্ঞাসা করে নিবে। স্যাররা যেটা বলেন, যেহেতু ইন্টারের খাতাটা স্যারেরাই কাটেন, তাহলে স্যারদের অনুযায়ী তুমি খাতা কাটো। আমাদের বইয়ে কিন্তু এটাই লেখা আছে। এবার বহির্বিশ্বে এমন একটা মানে আমাদের দেশে এমন একটা জিনিস করানো হয় যেটা বহির্বিশ্বে নাই, এটা হচ্ছে ডোরা ব্যবধান। এটাকে ইংরেজিতে উচ্চারণ করলে আসবে ফ্রিঞ্জ সেপারেশন আসবে। বহির্বিশ্বের কোনো রাইটারের বই শব্দটা নাই। ওরা এই ডোরা ব্যবধানটাকে এই সূত্রে লিখছে। ডোরা ব্যবধান লিখছে হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। বুঝছো? আমাদের দেশের যে বইগুলা সেখানে ডোরা ব্যবধান বলে নতুন একটা টার্ম আছে, ফ্রিঞ্জ সেপারেশন বলে। এটা বহির্বিশ্বের রাইটারদের বইয়ে ওইভাবে লেখা নাই। তো তোমাদেরকে আমি হচ্ছে একটা সুন্দর ছবি পাঠাই দিবনি, মিম ফটো বলতে পারো, মিম বলে যে ফেসবুকে যে ফটো চলে এগুলা। তো ওখানে দেখবা হচ্ছে বহির্বিশ্বের রাইটারদের সাথে আমাদের বইয়ের রাইটারের কতগুলো ডিফারেন্স আছে, প্রায় একটা ফুল ছকের মতো। আমি পাঠাই দিবনি, দেখে মজা লাগবে যে আমাদের দেশের বাইরের দেশে হচ্ছে ফ্রিঞ্জ উইথ থাকে, আর আমাদের দেশে ওই একটা ফ্রিঞ্জ উইথেরই কত ধরনের নাম থাকে। এক এক শিক্ষক এক একভাবে এটাকে প্রিফার করে। তো দেখো এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা? আমাদের লাগবে এই কয়েকটা সূত্র, আর এই সূত্রগুলো কিভাবে আসে সেটা আমরা এখান থেকে দেখছি। তাহলে দেখো সবগুলার বেস কোনটা? সবগুলার বেস হচ্ছে ওই যে কেন্দ্রীয় চরম থেকে অবম বিন্দুর দূরত্ব, কেন্দ্রীয় চরম থেকে চরম বিন্দুর দূরত্ব, ওই বেস থেকেই কিন্তু সবগুলো আসছে, বেস ওইটাই। তাহলে ওই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। তুমি যদি পরীক্ষার হলে ভুলেও যাও, একটু সময় নিলে সিকিউগুলো কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। তাহলে আমাদের আরেকবার একটু রিভিশন করে দেই। কেন্দ্রীয় চরম থেকে যে কোনো চরম বিন্দুর দূরত্ব হচ্ছে y =
কি বলতো n ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি, আর অববিন্দু দূরত্ব হচ্ছে 2n - 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস ডি। মনে থাকবে? আশা করি এইগুলা মনে রাখা সম্ভব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। এই সূত্রগুলোই আমাদের আসলে সিকিউতে কাজে লাগে।